বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমার একটি জায়গায় এই অনুষ্ঠানটি হচ্ছে শোভাগঞ্জ বাজার, যেখানে আসলে আমার কখনো আমি কোনো মানুষের বিরক্ত মুখ দেখিনি, সবসময় হাসি মুখ দেখেছি। এখানকার মানুষ সবসময় আমাকে হাসি মুখে রিসিভ করেছে। 3বার ভোট দিয়েছে, 2বার একচেটিয়া ভোট দিয়েছে। এবং আমার রাজনৈতিক জীবনে শোভাগঞ্জ, সাপুরাটি এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি ভবিষ্যতেও এটা গুরুত্বপূর্ণ থাকবে। ভাইরা আমার, আমি এই অনুষ্ঠানটিতে আসতে পেরে ভালো লেগেছে, কারণ আমার নিজস্ব ইতিহাস চর্চার অথবা কথা বলার অথবা জ্ঞান চর্চার জায়গাগুলোর মধ্যে বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস বা ইতিহাস একটা খুব প্রিয় বিষয়। শরীফুল সাহেব প্রায় এ ধরনের আয়োজন করে, তাকে আমি কিছু উৎসাহিত করার চেষ্টা করি। প্রত্যেক আয়োজনে উনি আমাকে যথেষ্ট থ্রেট করে, এই করবেন সেই করবেন, না করলে 5 বছর পরে এই হবে, অমুকের এটা হয়েছে, বাদশার এটা হয়েছে, কর্নেল কাদের এটা হয়েছে, আবার কেস্টও দেয়, ফুলও দেয়, গিফটও দেয়। ভালো মনের মানুষ। এই কলেজটি এমপিভুক্ত না, অনেক কষ্ট করে উনি চালাচ্ছেন। আমি জানি সুন্দরগঞ্জে 29টা প্রতিষ্ঠান আছে যারা এমপিভুক্ত না, প্রায় 25টার মতো প্রতিষ্ঠান আছে যারা স্তর পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। খুব মর্মান্তিক জীবনযাপন তাদের। একটা আন্দোলন হচ্ছে এমপিভুক্তি নিয়ে। আমরাও চাচ্ছি, এমপিরাও চাচ্ছি যেন বেশি পরিমাণে এমপিভুক্ত দেওয়া হয়। এখানে আমলাদের সাথে এমপিদের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। আমরা বলছি কম করতে হবে, সরকারের টাকা বাঁচাতে হবে। আমরা বলছি সরকার যদি অর্থনৈতিক উন্নয়নে থাকে তাহলে সবার আগে শিক্ষায় ইনভেস্ট করতে হবে এবং সবগুলো প্রতিষ্ঠান এমপিভুক্ত করতে হবে। যাই হোক, আমার সুদৃষ্টি থাকবে, সময় সুযোগ পেলে অবশ্যই এখানে করে দেব। কিছু অবকাঠামোগত কাজও আমি 1-1.5 বছরের মধ্যে এখানে করে দেবো, যাতে প্রতিষ্ঠানটি চলতে পারে। স্থায়ী মঞ্চ করে দেবো যাতে অনুষ্ঠানগুলো হতে পারে। ভাইরা আমার, যে বিষয়টি নিয়ে কথা বলবো তার আগে দুটি কথা বলে নেই। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে এমপি করেছেন। 37 বছর বয়সে আমি পরপর 2বার এমপি হয়েছি। বাংলাদেশের ইতিহাসে 50 বছরে 25টা লোক পাওয়া যাবে না যারা 37 বছর বয়সে 2বার এমপি হয়েছে। এটা আপনাদের অবদান, এটা আপনাদের কৃতিত্ব। এবং এমপি হওয়ার পরে প্রথম কাজ ছিল সংসদের সুন্দরগঞ্জকে পরিচিত করা। আমি বারংবার কথা বলে সংসদের সুন্দরগঞ্জকে পরিচিত করার চেষ্টা করেছি। আমাদের এই শোভাগঞ্জ বাজারে দুটি বড় সমস্যা, একটা হচ্ছে ব্যাংক। ইতিমধ্যে 4টি ব্যাংকে আমরা ডিও দিয়েছি, সংসদে প্রশ্ন রেখেছি, আমি লেগে আছি। ইনশাল্লাহ 1-2 বছরের মধ্যে শোভাগঞ্জে কোনো একটি ব্যাংকের শাখা আমরা নিয়ে আসব। তবে এটা ধৈর্য ধরতে হবে। বাংলাদেশের ব্যাংকের অর্থনীতি খুব খারাপ অবস্থায় আছে, যে কারণে ব্যাংকের নতুন শাখা খুব কম দেওয়া হচ্ছে। দ্বিতীয় যেটা আমার উদ্দেশ্য, স্বাস্থ্যসেবার জন্য ইতিমধ্যে আমি 2টি অ্যাম্বুলেন্স দিয়েছি সম্পূর্ণ বিনামূল্যে। এই অ্যাম্বুলেন্সগুলো চলে এবং সব জায়গায় বলি, এখানেও বলবো, আমি এমপি হিসেবে বেতন পাই 1,71,000 টাকা। আমার 2 অ্যাম্বুলেন্সের পিছনে খরচ হয় 2,71,000 টাকা। হিসাব করে দেখতে পারেন মাসে তেল খরচ কত যায়। এবং আমি শোভাগঞ্জে একটা ছোট ক্লিনিক করতে চাই, কারণ এখানকার রোগীদের সুন্দরগঞ্জে যাওয়া বা গাইবান্ধায় যাওয়া অত্যন্ত কঠিন। যে কারণে আমি সংসদে প্রস্তাব রেখেছি যেন একটি 10 শয্যা বিশিষ্ট এখানে ছোট হাসপাতাল করা হয়। এবং মন্ত্রী মহোদয় বলেছেন উনি এটা দেখবেন। বর্তমানে মন্ত্রী সাহেব যিনি আছেন, প্রতিমন্ত্রী, অত্যন্ত ভালো মানুষ। আমার বিশ্বাস শোভাগঞ্জে এখানে আমরা কিছু করতে পারবো। আর পাশাপাশি আপনাদেরও বলি, আপনারা যদি কোনো জায়গা আমাকে দিতে পারেন, আমি ব্যক্তিগত অর্থেও এখানে একটা দাতব্য ক্লিনিক করে দেবো ইনশাল্লাহ। পার্ক করার জন্য আমি প্রস্তুত, আমি জায়গা খুঁজতেছি, খাস জায়গা। অথবা আপনারা যদি কেউ জায়গা দেন, এই উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যারা আছেন তারা এইটা দিয়ে সূত্র করেন যে একটা জায়গা দেন আমরা ক্লিনিক করি, জায়গা দেন আমরা পার্ক করি। জায়গার অভাবে আমরা অনেক কিছু করতে পারছি না। যাই হোক, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। আমি কিছু ইতিহাস নিয়ে কথা বলি। বাংলাদেশ ঐতিহাসিকভাবে এই জায়গার নাম ছিল বুলভোগপুর, অর্থাৎ বিদ্রোহের দেশ। এখানে অসংখ্যবার অসংখ্য জায়গা থেকে অনেকে আসছে, দখল করেছে, কিন্তু কেউ দীর্ঘদিন দখল রাখতে পারেনি। ব্রিটিশ পিরিয়ডের শেষের দিকে, গতকালকে আমি বক্তব্যে বলেছিলাম যে গতকাল একটা গুরুত্বপূর্ণ দিন ছিল, মাস্টারদা সূর্য সেনের জন্মদিন ছিল। প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন যে কয়েকটি জায়গায় হয় তার মধ্যে বাংলা একটা, ভবানী পাঠক এবং আমাদের যে পার্শ্ববর্তী দেবী চৌধুরানী, উনি কিন্তু ভারতবর্ষের ইতিহাসের প্রথম নারী বিপ্লবী। দেবী চৌধুরানী, এটা ইতিহাসের পাতা থেকে খুব মুছে দেওয়া হয়েছে। দেন ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, এরা আমাদের এখানকার অত্যন্ত ত্যাগী, অত্যন্ত বড় মাপের বিপ্লবী ছিলেন। 1939 সালে প্রথম এই বাংলার রূপরেখা প্রস্তাব করেন শেরে বাংলা একে ফজলুল হক লাহোর প্রস্তাবের মাধ্যমে।
উনি বলেছিলেন যে ভারত এবং পাকিস্তানে অনেকগুলো ছোট ছোট রাজ্য হবে, ধর্মের ভিত্তিতে হতে পারে, স্টেটস এই শব্দটা বলা ছিল, মানে একাধিক রাজ্য হতে পারে। পরবর্তীতে মুসলিম লীগ যখন কংগ্রেস করে 1946 সালে, ওখান থেকে এর শব্দটা বাদ দিয়ে মুসলমানদের জন্য একটা রাষ্ট্র করা হবে পাকিস্তান, এই তত্ত্বটি দেওয়া হয়। এবং আমরা খুব দ্রুত এই বাংলার লোকরা এই পাকিস্তানের জন্য খুব আন্দোলিত হয়ে যায়, কারণ তখন বেশিরভাগ জমিদার ছিল হিন্দু, স্বাভাবিকভাবে তাদের সাথে মুসলমানদের একটা দূরত্বের সৃষ্টি হয়। খুব দ্রুত পাকিস্তান তত্ত্বটা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। এর পিছনে অনেক ইতিহাস আছে, যদি সময় দেন কিছু বলবো। এই পাকিস্তানের সৃষ্টির পিছনে মূল উদ্দেশ্য, মূল মানে কারণটা ছিল জওহরলাল নেহরুর সাথে জিন্নার ব্যক্তিগত একটা দ্বন্দ্ব ছিল। বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন সভায় জওহরলাল নেহরুর সাথে জিন্নার ঝগড়াও হতো, যে কারণে দুটি দেশ হয়ে যায়। এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় উদ্বাস্তু সমস্যা 1947 সালে আমাদের এই জায়গাটায় হয়। প্রায় 10 কোটি লোক এখান থেকে ওখানে চলে যায়, ভারত থেকে পাকিস্তানে, বাংলাদেশে। পৃথিবীর ইতিহাসের 5000 বছরের ইতিহাসের সবচেয়ে বড় উদ্বাস্তু সমস্যা এই ভারত পাকিস্তানে হয়। পাকিস্তান হওয়ার পরে বঙ্গবন্ধু আত্মজীবনী থেকে বলি, বঙ্গবন্ধু খুব দ্রুত দেখলেন যে পাকিস্তানকে যে উদ্দেশ্য ওনারা করা ছিল সে উদ্দেশ্যটি সফল হচ্ছে না, একটা অভিজাততন্ত্রের মধ্য দিয়ে পাকিস্তান চলছে। এবং যে কারণে খুব দ্রুত তাজউদ্দিন আহমেদ এবং বঙ্গবন্ধুরা ধরে নেয় যে এই বাংলাদেশ করতে হবে, পাকিস্তান টিকবে না। এরপরে অনেক ঘটনা আছে। 1969 সালে বা 70 সালে একটা ভোট হয়, যে ভোটে বঙ্গবন্ধু জয়লাভ করে। এখানে একটা বিষয় আছে, মৌলানা ভাসানী বঙ্গবন্ধুকে বলেছিলেন 70 সালে ভোটে অংশগ্রহণ না করতে, কিন্তু ভাসানীর কথা উপেক্ষা করে বঙ্গবন্ধু ভোটে অংশগ্রহণ করেন এবং ওনার সিদ্ধান্তটি সঠিক ছিল, এটা ইতিহাসে প্রমাণিত হয়। এবং সম্পূর্ণ অন্যায়ভাবে জুলফিকার আলী ভুট্টো বলেন যে আমি পশ্চিম পাকিস্তানের নেতা, আমাকে অবশ্যই ক্ষমতার অংশ দিতে হবে, তা না হলে আমি এটা মানব না। তো এনিওয়ে, যে কারণে একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, যে যুদ্ধটায় আমরা সেই সময় পাকিস্তান সেনাবাহিনী পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি সেনাবাহিনী ছিল। আমরা এই বাংলার কৃষকরা, এই শ্রমিকরা, এই সাধারণ মানুষরা, তরুণরা, যুবকরা যুদ্ধ করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীকে আমরা 71 সালে পরাভূত করতে পেরেছিলাম। এটা আমাদের জন্য একটা জাতীয় গৌরব। এবং বাঙালি জাতির ইতিহাসে 2000 বছরের মধ্যে এত বড় বিজয় আর কোনো বিজয় নাই, এটাই সবচেয়ে বড় বিজয়। আমরা এই 26শে মার্চ সামনে, এবং আজকে 23শে মার্চ 1971 সালে আজকের এই দিনে কি হচ্ছিল যদি চিন্তা করেন, যারা আছেন এখানে সিনিয়র লোক তারা জানতে পারবেন যে আজকের এই দিনটাতে জুলফিকার আলী ভুট্টো, ইয়াহিয়া খান, টিক্কা খান, বঙ্গবন্ধু এবং আরেকজন ব্যক্তি ওয়ালি কাকি, ওনার নাম, উনি বেলুচিস্তানের ছিলেন, এরা পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিলেন। এবং সেখানে বঙ্গবন্ধু স্পষ্ট করে বারবার বলছিলেন যে 6 দফার ভিত্তিতে যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে উনি মেনে নেবেন, এছাড়া উনি মেনে নেবেন না। পাকিস্তানে বঙ্গবন্ধুর একজন বন্ধু ছিলেন, মিস্টার কাকি নাম ওনার, উনি বেলুচিস্তানের নেতা ছিলেন। পরবর্তীতে জুলফিকার আলী ভুট্টো 73 সালে তাকে ফাঁসি দেয়। এই কাকি সাহেবও 6 দফার পক্ষে ছিলেন এবং বাংলাদেশের যে অন্যায়গুলো করা হয়েছিল এগুলোর বিপক্ষে ছিলেন। আমি কিছুদিন আগে চায়না যাই এবং চায়নায় গিয়ে খুব লম্বা এবং মোটা একটা ছেলের সাথে আমার পরিচয় হয় পাকিস্তানের। ও হচ্ছে ওই কাকি সাহেবের নাতি। তো ওর সাথে আমার অনেক বন্ধুত্ব হয়েছে বাংলাদেশ বিষয়ে, সে বাংলাদেশেও আসবে। এরপরে আমরা দেশ স্বাধীন হই। দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু সম্পর্কে তাজউদ্দিনকে জিজ্ঞেস করা হলো আপনার কেমন লাগছে। তো তাজউদ্দিন সাহেব তখন বললেন যে আমি একজন ধাত্রী, যিনি একটা দেশকে জন্ম দিয়েছি, কিন্তু জাতির পিতাকে জানাতে পারিনি যে তার ছেলে বা মেয়ে জন্ম হয়েছে। এবং বঙ্গবন্ধু 72 সালে, তাজউদ্দিন সাহেব 72 সালে একটা ক্যাবিনেট করেছিলেন, সেখান থেকে খন্দকার মোস্তাককে সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছিলেন, কারণ খন্দকার মোস্তাক সম্পর্কে তার ধারণা ছিল। বঙ্গবন্ধু এসে খন্দকার মোস্তাককে ক্যাবিনেটে ঢোকায় এবং বঙ্গবন্ধুকে মানে খন্দকার মোস্তাক এত বেশি তোষামত করত যে খন্দকার মোস্তাকের উপর বঙ্গবন্ধু আস্তে আস্তে নির্ভরশীল হয়ে যায়। আপনারা জেনে অবাক হবেন, কয়েকটা ইতিহাস বলি। বঙ্গবন্ধুর যেদিন বাবা মারা গেলেন তখন খন্দকার মোস্তাক এমন ভাবে কান্নাকাটি করতে থাকলো যেন তার নিজের বাবা মারা গেছে। 15ই আগস্ট যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো তার আগের দিনও
খন্দকার মোস্তাক হাঁস রান্না করে নিয়ে গেছে এবং বঙ্গবন্ধুকে হাঁসের মাংস দিয়ে ভাত খেয়েছে। এটা হচ্ছে জাতির একটা নির্মম ইতিহাস। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে টার্নিং পয়েন্ট ছিল বঙ্গবন্ধুর সাথে তাজউদ্দিনের কিছু দূরত্ব সৃষ্টি হওয়া, যেটা খন্দকার মোস্তাক করে দেয়, যে কারণে পরবর্তী অনেকগুলো ঘটনা ঘটে। এবং বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তাজউদ্দিনকে যখন বলা হলো আপনি রাষ্ট্র ক্ষমতা নেন, তাহিরউদ্দিন ঠাকুর বলেছিল, তখন তাজউদ্দিন একটা কথা বলে, মুজিব ভাইয়ের রক্তের উপর দিয়ে আমি প্রাইম মিনিস্টার হব না, যে কারণে ৩রা নভেম্বর তাকে হত্যা করা হয়। তো আমরা বাংলাদেশের নামের সাথে অনেক রক্ত আছে, এই রক্তটা লিগেসি, আমি আমার সংসদের বক্তব্য বলেছি যে লিগাসি অফ ব্লাড হচ্ছে বাংলাদেশের ফেট। তো সেটা থেকে আমাদের মুক্ত হতে হবে, শান্তির পথে হাঁটতে হবে, ঐক্যমত সৃষ্টি করতে হবে। একটা রাজনৈতিক ঐক্য প্রয়োজন আমাদের বাংলাদেশে, আমাদের সুন্দরগঞ্জে আরো কেন বেশি প্রয়োজন, কারণ আমাদের অনেক বড় বড় সমস্যা আছে। নদী ভাঙন একটা বড় সমস্যা, গ্যাস নাই, আমরা বড় বড় শিল্প করতে পারি না, অনেক রাস্তা কাঁচা, কোনো যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই। আমি পর্যায়ক্রমে এগুলো করতে চাচ্ছি, বিদেশে প্রচুর লোক পাঠাতে যাচ্ছি। আমি এই 7 মাসের মধ্যেই একটা পলিটেকনিক করেছি, আর একটা ড্রাইভিং ইনস্টিটিউট করছি, সামনের 3 মাসের মধ্যে নার্সিং ইনস্টিটিউট করব, মেডিকেল ইনস্টিটিউট করব, একটার পর একটা কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করব, যাতে আমাদের ছেলে মেয়েদেরকে চাকরি খুঁজতে না হয়, চাকরি তাদেরকে খুঁজে নেবে। আপনারা সবার স্বপ্ন থাকে যে আমি মাস্টার্স করব, সবাই বাবা মা বলে আমি মাস্টার্স পড়াবো, আমি বলবো না। কেউ কেউ মাস্টার্স পড়বেন, কেউ কেউ নার্স হবেন, কেউ কেউ ড্রাইভিং শিখবেন। যেখানে জব আছে, যে সেক্টরে মানুষের প্রয়োজন আছে, আমরা সেই সেক্টরে আমাদের ছেলে মেয়েদের প্রশিক্ষিত করবো ইনশাআল্লাহ। আমার টার্গেট আছে, পৃথিবীর অসংখ্য দেশে প্রচুর বাঙালি মানুষ কাজ করে, প্রায় 2 কোটি মানুষ। আমি ইতিমধ্যে ট্রাই করছি, যেখানে রাজমিস্ত্রির প্রয়োজন, যেখানে ড্রাইভার প্রয়োজন, যেখানে নার্স প্রয়োজন, যেখানে রেস্টুরেন্টের ওয়েটার প্রয়োজন, যেখানে অ্যাকাউন্টেন্ট প্রয়োজন, ডাক্তার প্রয়োজন, আমি সেসব দেশে যোগাযোগ করছি, যাতে সুন্দরগঞ্জ থেকে পর্যায়ক্রমে আমরা মানুষকে বিদেশে পাঠাতে পারি। একটা মানুষ যদি একটা পরিবার থেকে বিদেশে যায়, তাহলে ওই পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। আমার একটা বিশাল মাস্টার প্ল্যান নিয়ে আমি আগাচ্ছি। এখানে তাড়াহুড়া করলে 10 মাসের বাচ্চাকে 7 মাসে কখনো জন্ম দিতে নাই, সেটা প্রিমেচুর বেবি হবে। আমি ধাপে ধাপে আগাচ্ছি, ইনশাল্লাহ আমার সুন্দরগঞ্জবাসী এটা সুফল পাবে। আমার ব্যক্তিগত কোনো চাহিদা এখানে নাই, আমার বাবা যেটুকু রেখে গেছে এটুকু দিয়ে আমার জীবন খুব ভালো মতো চলতে পারে। আমার বাবা তার জীবনে স্কুল করেছে, কলেজ করেছে, মাদ্রাসা করেছে, বিশ্ববিদ্যালয় করেছে, উনি বিএম কলেজ করেছে, অনেক কিছু করেছে, 17-18টা প্রতিষ্ঠান করেছে। তা আমরা ওগুলো দেখাশোনা করি। তা আমি জনসেবার জন্য রাজনীতিতে নেমেছি, খুব কঠিন কাজ। 8 লক্ষ লোকের জনপদ, শত শত মসজিদ মন্দির, কত স্কুল। আজকেও একটা স্কুল দেখে আসলাম কঞ্চিবাড়িতে, 3 ফুটা হয়ে গেছে, পানি পড়বে। এখন এই ধরনের অসংখ্য প্রতিষ্ঠান জরাজীর্ণ। তা আমি চাচ্ছি সংসদে, বারবার কথা বলছি, কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে যে সুন্দরগঞ্জের মূল সমস্যাটা হচ্ছে এখানে ভালো বরাদ্দ আসে নাই, এখানে অর্থনৈতিক সমস্যা আছে, এখানে দারিদ্রতা আছে। আমরা এই সমস্যাও যদি বুঝাতে পারি, তাহলে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বিশেষ বরাদ্দ দিবেন, এবং সেই বিশেষ বরাদ্দ দিয়ে আমরা সুন্দরগঞ্জের সমস্যাগুলো সমাধান করতে পারবো। সবাইকে স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা। আমাদের নতুন প্রজন্ম অনেক ক্ষেত্রেই স্বাধীনতা দিবস এবং 16ই ডিসেম্বরের মধ্যে পার্থক্য জানে না। এটা খুব সহজ পার্থক্য, তোমরা সবাই আজকে এটা জেনে নেবে। স্বাধীনতা দিবস হলো আমাদের স্বাধীনতা ঘোষণার দিবস, বিজয় দিবস হলো আমাদের পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণের দিবস। স্বাধীনতার ঘোষণা 26 তারিখে হলো না 27 তারিখে হলো, এটা বলে আমি শেষ করব। এবং এটাও বলি, ব্যক্তিগতভাবে আমি জিয়াউর রহমান সম্পর্কে পড়ে দেখেছি, উনি অর্থনৈতিকভাবে সৎ ছিলেন, সাহসী ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তবে স্বাধীনতার প্রথম ঘোষণা জিয়াউর রহমান দিয়েছে, এটা একটা ঐতিহাসিক ভ্রান্ত ধারণা। এটা বিএনপির অনেকেও স্বীকার করেন, কারণ প্রথম ঘোষণা দেওয়া হয় 26 তারিখে। 27 তারিখে জিয়াউর রহমান যখন কালুরঘাট দিয়ে যাচ্ছিলেন, তখন উনি একটা রেডিও সেন্টার থেকে ঘোষণা দেন এবং সবাই সেই ঘোষণাটা শোনে। কিন্তু 17ই এপ্রিল যখন মুজিবনগর সরকার গঠন করা হয়, তখন বলা হয় বাংলাদেশ 26 তারিখ থেকে স্বাধীন হয়েছে, 27 তারিখ থেকে না। এবং জিয়াউর রহমান নিজেও 1974 সালে একটা আর্টিকেল লিখেছিলেন যে একটি জাতির জন্ম, খালেদ মোশাররফ, জিয়াউর রহমান এবং আরো কয়েকজন মিলে। সেখানেও তিনি কখনো বলেনি
যে আমি 26 তারিখে ঘোষণা দিয়েছি বা আমি স্বাধীনতার ঘোষক। নট অনলি দ্যাট, জিয়াউর রহমান নিজে ক্ষমতায় ছিলেন 5 বছর, সেই 5 বছরও তিনি কখনো বলেনি আমি স্বাধীনতার ঘোষক। 1991 সালে প্রথম বলা হলো বিএনপি পন্থীরা যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এটা ঐতিহাসিকভাবে সত্য না, তবে হ্যাঁ, উনি 27 তারিখে একটা সাহসী ঘোষণা দিয়েছিলেন, যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে তার কোর্ট মার্শাল হতো। এটার জন্য তাকে অবশ্যই আমরা ধন্যবাদ দিতে পারি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আসলে ইতিহাসের জটগুলো নাড়াচাড়া করা প্রয়োজন, ইতিহাস নিয়ে আলোচনা করা প্রয়োজন, ইতিহাস থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যৎ করতে হবে। যে জাতি ইতিহাস থেকে শিক্ষা নেয় না সে জাতি বারবার ঐতিহাসিক ভুল করে। আমরা সুন্দরগঞ্জ বারবার ঐতিহাসিক ভুল করব না। আমরা সামনে সুন্দর সুন্দরগঞ্জ করব, তারুণ্যের সুন্দরগঞ্জ করব, কর্মসংস্থানমুখী সুন্দরগঞ্জ করব, ঐতিহ্যের সুন্দরগঞ্জ করব, ইতিহাসের নির্ভরশীল সুন্দরগঞ্জ করব, সুন্দর সুন্দরগঞ্জ করব। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে।